ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। আজ যে পার্টটা শুরু করব, ইতিহাসের ধারণার লাস্ট পার্ট। তো ফার্স্ট পার্টে এখানে রয়েছে কি আধুনিক ভারতের ইতিহাসের উপাদান ব্যবহারের পদ্ধতি, মানে ইতিহাসের যে উপাদান সেগুলো কিসের উপর বেশ করে লেখা হয়েছে। অবশ্যই ইতিহাস যেটার উপর বেশ করে লেখা হবে সেটা অবশ্যই কারোর মন গড়া কথা হবে না, তার কিছু না কিছু ভিত্তি থাকবে। তো এই ভিত্তিগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন প্রথমে রয়েছে প্রত্নতাত্ত্বিক উপাদান, আর তার সাথে প্রাচীন ভারতীয় সাহিত্য। এই দুটো জিনিসের উপর বেশ করে ইতিহাস লেখা হয়। তো মধ্যযুগের ইতিহাস রচনার ক্ষেত্রে অনেক কিছু তথ্য পাওয়া যায়। সেদিক থেকে দেখলে আধুনিক যুগের ইতিহাস রচনার ক্ষেত্রে যে তথ্য পাওয়া যায় সেটা অনেকই বেশি, কারণ আধুনিক যুগে ইতিহাস লেখার জন্য অনেক কিছু তথ্য, অনেক লেখকের বই পাওয়া যায়, যেটা কি ওই সময়ের একটা চিত্র আমাদের কাছে তুলে ধরে। এই উপাদানগুলোকে নানা ভাগে ভাগ করা যায়। যেমন ১ নম্বরে আছে সরকারি নথিপত্র, ২ নম্বরে আত্মজীবনী ও স্মৃতিকথা, ৩-এ আছে চিঠিপত্র ও ডায়েরি, ৪-এ আছে সামরিকপত্র ও সংবাদপত্র। তো প্রথম যেটা বললাম সরকারি নথিপত্র। এই সরকারি নথিপত্রের মধ্যে কী কী রয়েছে? সরকারি প্রতিবেদন ও বিবরণ রয়েছে, তার সাথে সরকারি চিঠিপত্র, ডায়েরি ও কাগজপত্র রয়েছে। এটা ছাড়াও গোয়েন্দা রিপোর্ট ও পুলিশ রিপোর্ট এটাও রয়েছে। তো প্রথমে আসছি সরকারি প্রতিবেদন। তো সরকারি প্রতিবেদনে কী আছে? প্রথমে যখন ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হয়, তার সঙ্গে সঙ্গে কী হয়, সরকার বিভিন্ন বাণিজ্যিক, রাজনৈতিক ও সামরিক ঘটনাবলী বিবরণ ও সেই সম্পর্কে সরকারের সিদ্ধান্ত সমন্বিত যে কাগজপত্র ও দলিলপত্র আছে সেগুলো সংরক্ষিত করার নীতি নেয়। এর ফলে কী হচ্ছে, কোম্পানির যে পরিচালক সভা 1791 খ্রিস্টাব্দে একটি নির্দেশ প্রদান করে। এর ফলে কলকাতা, বোম্বাই, মাদ্রাজ এই 3টে জায়গায় কোম্পানির শাসনকেন্দ্রে এ ধরনের যে কাগজপত্র সেগুলো সংরক্ষিত করা হয়। ফলে কোম্পানির শাসন যখন শুরু হয় 1858 খ্রিস্টাব্দ থেকে, মহারানী ভিক্টোরিয়া প্রত্যক্ষ শাসনভার গ্রহণ করা পর্যন্ত বেশ কিছু দলিল লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে সংরক্ষিত করা ছিল। তো সেটাই ইতিহাসের একটা প্রমাণ হিসাবে ব্যবহৃত হয়। 1858 পরবর্তীকালে এই যে দলিলপত্র রয়েছে সেগুলো অনেকটাই লন্ডনের যে ভারত সচিবের দপ্তরে পাওয়া যায়। এ ব্যাপারে ভারতে দিল্লির যে মহাফেজখানা আর বিভিন্ন রাজ্যের মহাফেজখানাগুলি, তাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এটা ছিল সরকারি প্রতিবেদন, যেখান থেকে আমরা ইতিহাস সম্বন্ধে জানতে পারি। ২ নম্বরে আছে ইউরোপীয় বাণিজ্যিক কুঠির কাগজপত্র। তো ইউরোপীয় বাণিজ্যিক কুঠি কেবলমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা মহারানী ভিক্টোরিয়ারই নয়, এটা ছাড়াও ভারতে যে সমস্ত পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি, দিনেমার প্রভৃতি ইউরোপীয় বণিকরা এসেছিল, এই বণিকদের যে বাণিজ্য কুটির প্রতিবেদন ও হিসাবপত্র, সেইগুলো সমসাময়িক যুগে রাজনৈতিক, বাণিজ্যিক ও সামাজিক ইতিহাসে গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে গণ্য করা হয়। এরপরে আসছে বেসরকারি চিঠিপত্র, ডায়েরি ও কাগজপত্র। ইংরেজ শাসনাধীন সময় রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে বহু পরিবারের সঙ্গে সরকারের আদান প্রদান ছিল। এইসব কাগজপত্র এখনও এখান থেকে পাওয়া যায়। এইভাবে কিছু ব্যক্তিগত কাগজপত্র রয়েছে, দলিল রয়েছে, চিঠিপত্র, সেগুলো ইতিহাসে গুরুত্বপূর্ণ উপাদান। এগুলো ছাড়াও বহু জমিদার ও সম্বন্ধ পরিবার, স্বাধীনতা সংগ্রামীর ব্যক্তিগত কাগজপত্র, দিনলিপি বা ডায়েরিও, সেগুলো ইতিহাসের তথ্য আমাদের দেয়। গোয়েন্দা পুলিশ রিপোর্টের মধ্যে কী আছে? গোয়েন্দা ও পুলিশ রিপোর্টের মধ্যে আধুনিক ভারতের যে ইতিহাস চর্চায় গোয়েন্দা বা পুলিশ রিপোর্ট সেগুলো তার অবদান রাখে। যেমন যে কোনো রাজনৈতিক ঘটনা সম্পর্কে গোয়েন্দা পুলিশ রিপোর্ট আছে। এইগুলোই ওই সমস্ত ঘটনার বিবরণ আমাদেরকে দেয়। পরাধীন ভারতের রাজনৈতিক নেতাদের সম্পর্কেও কিছু রিপোর্ট জমা পড়তো এই প্রসঙ্গে, যেমন নিক্সন রিপোর্ট, এফ.সি. ড্যালি রিপোর্ট, ডেনহ্যাম রিপোর্ট, আর জেমস ক্যাম্পবেল কার্ড তার রিপোর্ট, সেডিশন কমিটি রিপোর্ট ও এ ধরনের আরও অসংখ্য রিপোর্ট রয়েছে। এগুলো থেকে বাংলা ও ভারতের অন্যান্য অঞ্চলে বিপ্লব আন্দোলনের ইতিহাস সম্বন্ধে আমরা জানতে পারি। তবে এর মধ্যে কিছু লিমিটেশন বা সীমাবদ্ধতা আছে। কি আছে? এই যে বিভিন্ন প্রতিবেদন, দলিল, রিপোর্ট, চিঠিপত্র, এগুলো সবসময় সঠিক তথ্য দেয় না। সরকারি প্রতিবেদন, রিপোর্ট বা চিঠিপত্রে কেবলমাত্র সরকারের যে বক্তব্য সেইটুকুই জানা যায়। তাদের দৃষ্টিভঙ্গি সাম্রাজ্যবাদী ও ঔপনিবেশিক এই সম্বন্ধে প্রকৃত ইতিহাস পাওয়া যায় না। চিঠিপত্র, ডায়েরি ও গোয়েন্দা ও পুলিশ রিপোর্ট সম্পর্কেও একই কথা প্রযোজ্য।
তো এইসব বহু ক্ষেত্রে দেখা যায় গোয়েন্দা ও পুলিশ রিপোর্টে অনেক কিছু ভুল থাকতে পারে বা সেগুলো সেই তথ্য বিকৃত করে দেওয়া থাকতে পারে। তো এই সমস্ত রিপোর্ট ব্যবহার করার আগে অনেক গবেষক ও ঐতিহাসিক অনেক সতর্কতা অবলম্বন করতে হবে তাদেরকে, যাতে এই সমস্ত উপাদান থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে সেগুলো যাতে সঠিক হয় সে ব্যাপারে তাদেরকে যথেষ্ট নিশ্চিত হতে হবে। এরপরে আসছে আত্মজীবনী ও স্মৃতিকথা। তো আত্মজীবনী ও স্মৃতিকথাও সেটা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পাঠ। যদি যার আত্মজীবনী হচ্ছে তিনি যদি ইতিহাস খ্যাত ব্যক্তি না হন তাহলে। তো ভারতবর্ষে এই জাতীয় স্মৃতিকথা বা আত্মজীবনীর অভাব নেই, অনেক কিছু রয়েছে। তো এই আত্মজীবনীর মধ্যে কয়েকটি ইম্পর্টেন্ট আত্মজীবনী হচ্ছে মহাত্মা গান্ধীর লেখা আত্মজীবনী, মহাত্মা গান্ধীর আত্মজীবনী, জওহরলাল নেহরু আত্মজীবনী, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী যেটা নাম হচ্ছে এ নেশন ইন মেকিং, শিবনাথ শাস্ত্রীর আত্মচরিত, সুভাষচন্দ্র বসুর লেখা দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, এইগুলো ইম্পর্টেন্ট আত্মজীবনী রয়েছে। ভারতের বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী রয়েছেন, যেমন ভি.ডি. সাভারকর, বারীন্দ্র কুমার ঘোষ রয়েছেন, উল্লাসকর দত্ত, হেমচন্দ্র কানুনগো। এই সমস্ত মানুষদের লেখা তাদের স্মৃতিকথা সেগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখে। এ প্রসঙ্গে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বিপিনচন্দ্র পালের 70 বছর আর মেমোরিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইমস, সেইগুলো, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী, জীবনের ঝরা পাতা, এই প্রভৃতি স্মৃতিকথা ও আত্মকথা, এইগুলোর গুরুত্ব অপরিসীম। প্রথমে আসছে যে 70 বৎসর কার লেখা? বিপিনচন্দ্র পালের লেখা 70 বৎসর। এটা বেসিক্যালি একটা আত্মজীবনী নয়, তার সাথে এটা ওই সময়ের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের একটা দর্পণ ও বাংলা জাতীয় জাগরণের ইতিহাস। 1858 খ্রিস্টাব্দে জন্ম হয় বিপিনচন্দ্র পালের। 1926 খ্রিস্টাব্দে 70 বছর বয়সে তিনি এই আত্মজীবনীটা রচনা করেন। এটি কিন্তু পূর্ণ আত্মজীবনী নয়। 1858 থেকে 1880 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোই তিনি এই 70 বছর তার আত্মজীবনীতে মেনশন করেছেন। তো এই গ্রন্থের সূচনায় বিপিনচন্দ্র পাল প্রথমে যে কথাটা লিখেছিলেন সেটি কি? প্রথমে তিনি লিখেছিলেন, এই জগতে আসিয়া ভারতবর্ষে জন্মিয়াছি ইহা সৌভাগ্যের কথা। আবার যদি এই সংসারে জন্মিতে হয় তা হইলে এই ভারতবর্ষেই জন্মিতে চাই, সুখ সমৃদ্ধশালী অন্য কোনো দেশে জন্মিতে চাই না। এই ভারতবর্ষের মধ্যে এই বাংলাদেশে এই যুগে জন্মিয়াছি ইহা পরম সৌভাগ্যের কথা। মৃত জাতি কি করিয়া নবজীবন প্রাপ্ত হয়, এ যুগে এই বাংলাদেশে জন্মিয়া তাহা স্বচক্ষে অনেকটা দেখিয়াছি। তো এই যেটা বললাম এটা বিপিনচন্দ্র পালের 70 বছরে লেখা আছে। তোমরা যদি কেউ চাও তো এই গ্রন্থটা পড়ে দেখতে পারো। তো এই গ্রন্থে দেওয়া আছে 19 শতকের দ্বিতীয়ার্ধে লেখকের জন্মস্থান শ্রীহট্ট, তার সমাজজীবন ও লোকাচার, কলকাতায় তিনি যখন পড়াশোনা করতেন সেই কলকাতার ছাত্রাবাস, প্রেসিডেন্সি কলেজ, ব্রাহ্ম সমাজ, জাতীয় জাগরণের নায়ক হিসাবে আনন্দমোহন বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উত্থান, তাছাড়া স্বদেশ প্রেমের উদ্বোধনে নবগঠিত বঙ্গ রঙ্গমঞ্চ ও ন্যাশনাল নবগোপাল মিত্রের ভূমিকা, এই সমস্ত কিছু এখানে বর্ণনা করা রয়েছে। এরপরে আসছে জীবন স্মৃতি। তো জীবন স্মৃতি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উল্লেখযোগ্য পুস্তক, যেটি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার স্বাদেশিকতার বিকাশ সম্পর্কে লিখে গেছেন। তো এই জীবন স্মৃতি এই রচনাটা প্রথম প্রকাশিত হয়েছিল রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকায় 1318 খ্রিস্টাব্দে ভাদ্র থেকে, মানে 1318 সালের ভাদ্র মাস থেকে 1319 খ্রিস্টাব্দে শ্রাবণ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকায় জীবন স্মৃতি প্রথম রচিত হয়েছিল, মানে প্রথম এটি প্রকাশিত হয়েছিল। তারপরে সেটা গ্রন্থাকারে প্রকাশিত হয় 1319 বঙ্গাব্দে, মানে 1912 খ্রিস্টাব্দে। ঠাকুরবাড়ির মতো অভিজাত পরিবারের শিশুদের জীবনধারা, তাদের শিক্ষা, বালক রবীন্দ্রনাথের কাব্যচর্চা, গীতচর্চা আর বয়ঃপ্রাপ্তির কথা এই জীবন স্মৃতিতে ফুটে উঠেছে। আর তাছাড়া এখানে আরও কিছু ফুটে উঠেছে, যেমন নবগোপাল মিত্রের হিন্দু মেলা, রাজনারায়ণ বসু সভাপতিত্বে গড়ে ওঠা স্বাদেশিকতা সভা, সেটা ফুটে উঠেছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে জীবনের ঝরা পাতা। তো জীবনের ঝরা পাতা লিখেছিলেন স্বর্ণকুমারী দেবীর কন্যা ও রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নী, যিনি হচ্ছেন সরলা দেবী চৌধুরানী। সরলা দেবী চৌধুরানী এই জীবনের ঝরা পাতা লিখেছিলেন, যেটি একটি আত্মজীবনীমূলক রচনা। তো এখানে লেখা রয়েছে ঠাকুরবাড়ির পারিবারিক ইতিহাস, ঐতিহ্য ও
সমকালীন বাংলার সাংস্কৃতিক ও রাজনৈতিক চিত্র ও মোরওভার বাংলার নারী জাগরণের ইতিহাস এই গ্রন্থে লেখা রয়েছে। তো এটা একটা সবথেকে ইম্পর্ট্যান্ট দিক হলো, এটা ইম্পর্ট্যান্ট দিক হচ্ছে যে এর লেখিকাই ছিলেন ওই যুগের অন্যতম কেন্দ্রীয় নারী চরিত্র, যিনি হচ্ছেন সরলা দেবী চৌধুরানী। এখানে তিনি কি লিখেছেন? এখানে তিনি লিখেছেন যে দুর্বল বাঙালি যুবকদের তিনি কিভাবে শক্তি সাধনায় উদ্বুদ্ধ করেছেন সেটা। এটা ছাড়াও তিনি আরও একটি পত্রিকা, যেটা হচ্ছে ভারতী পত্রিকায় তিনি বাঙালিকে মৃত্যু চর্চার আহ্বান জানান। তো এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল বিলিতি ঘুষি বনাম দেশি কিল, সেটা একটি প্রবন্ধ। সেই প্রবন্ধে তিনি পথে ঘাটে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে বাঙালি যুবকদের পাল্টা প্রহার করার উপদেশ দিয়েছিলেন। শক্তি সাধনার জন্য তিনি তাদের আগ্রা বা ব্যায়ামাগার তৈরির জন্য আহ্বান জানিয়েছিলেন। এই উদ্দেশ্যে তিনি শুরু করেছিলেন প্রতাপাদিত্য উৎসব, যেটি শুরু হয়েছিল 1953 খ্রিস্টাব্দে। তার সাথে উদয়াদিত্য উৎসব, বীরাষ্টমী ব্রত, এইগুলো বিপ্লবী নায়ক অরবিন্দ ঘোষ ও ঘোষের সহকর্মী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সেই সময় কলকাতায় গুপ্ত সমিতি গঠনের উদ্যোগ নিলে সরলা দেবী তাতে যোগদান করেন। জীবনের ঝরাপাতা কেবলমাত্র কি এটি শুধুমাত্র সরলা দেবীর একটি আত্মজীবনীমূলক রচনা নয়, তার সাথে এটি বঙ্গীয় জাতীয় জাগরণের একটা গুরুত্বপূর্ণ দলিল। এই প্রসঙ্গে একটি কথা আছে যে আত্মকথা বা স্মৃতিকথার লেখকরা তাদের গ্রন্থে কী করেন, শুধুমাত্র নিজ উপলব্ধি বা দৃষ্টিভঙ্গির কথাই বলেন। তো সকলে যে তাদের বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করবেন সেটা নাও হতে পারে, তবুও এইসব গ্রন্থের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এরপরে আসছি, চলো চিঠিপত্র ও ডায়েরি। চিঠিপত্র ডায়েরিতে কী আছে? ইতিহাসী উপাদান হিসাবে চিঠিপত্র গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে গণ্য করা হয়। তো এই প্রসঙ্গে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র এনাদের কিছু চিঠিপত্রের গুরুত্ব যথেষ্ট। এই সমস্ত মনীষীদের চিঠিপত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রাখে। এই সমস্ত বিশিষ্ট মানুষজন চিঠিপত্র সব জায়গায় প্রকাশিত হয়েছে। এছাড়া বহু প্রতিষ্ঠিত মানুষ আছেন যাদের চিঠিপত্র পাণ্ডুলিপির আকারে প্রকাশ করা হয়েছে বা বিভিন্ন পাঠাগারে এগুলো রাখা হয়েছে। 1928 সালে মুসৌরিতে ইন্দিরা গান্ধী যখন ছিলেন, 1928 সালে মুসৌরিতে ইন্দিরা গান্ধী যখন ছিলেন, তার বয়স ছিল 10 বছর। সেই ইন্দিরা গান্ধীকে লেখা তার পিতা জওহরলাল নেহরুর চিঠি, সেটি একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে। আর এই চিঠিটা 1929 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই বইটার নাম দেওয়া হয় লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। এই গ্রন্থে তিনি পৃথিবীর উৎপত্তি, মানুষের আগমন, বেঁচে থাকা সংগ্রাম, খাদ্য সংগ্রহ, আগুনের আবিষ্কার, এই সমস্ত কিছু লিখে গেছেন। তাছাড়া ভাষা, লিপি বা শিল্প, বিশ্বের বিভিন্ন অঞ্চলে সভ্যতার বিস্তার, ব্যবসা বাণিজ্য, সমুদ্রযাত্রা প্রভৃতি নিয়ে একটি সাবলীল আলোচনা করেছেন তিনি এই চিঠিটিতে। এই চিঠিগুলি কেবলমাত্র ব্যক্তিগত চিঠি নয়, পৃথিবীর সব দেশের মানুষের কাছে এগুলি সমানভাবে গুরুত্বপূর্ণ। 1929 সালে প্রকাশিত বইটির ভূমিকায় জওহরলাল নেহরু লিখেছিলেন যে এই বইটি যে অন্তর্ভুক্ত সবকটি চিঠি হচ্ছে তিনি তার ছোটো মেয়েকে লেখা তার ব্যক্তিগত চিঠি। এইগুলো হচ্ছে কি, এই চিঠিটা এমনভাবে তিনি লিখেছেন যেটি প্রত্যেকটি মানুষের কাছে একটি তথ্যের ভাণ্ডার। তো এই চিঠিগুলি হচ্ছে ইতিহাসের একটি স্বাক্ষর। এরপরে ইন্দিরা গান্ধী পরবর্তীকালে এই গ্রন্থের একটি সংস্করণের মুখবন্ধে তিনি লিখেছিলেন যে এই বইটির অন্তর্গত যে চিঠিগুলি আছে, যেটি 8-9 বছর বয়সে তার বাবা লিখেছিলেন, সেগুলি পৃথিবীর জন্ম ও মানুষের চেতনার সূত্রপাত সম্পর্কে লেখা। তো এই চিঠিগুলো পড়ে সেগুলো শুধু রেখে দেওয়ার জন্য নয়, এই চিঠিগুলো যে কারোর জীবনে নতুন দৃষ্টিভঙ্গি বয়ে আনবে, মানুষের প্রতি সহানুভূতি আর পৃথিবী সম্পর্কে ঔৎসুক্য জাগিয়ে তুলেছিল এই চিঠিগুলি। তো প্রকৃতিকে একটি বইয়ের মতো জানতে শিখিয়েছিল, যেটি এই চিঠির একটি বক্তব্য ছিল। তো ঘন্টার পর ঘন্টা এই ইন্দিরা গান্ধী একান্ত মগ্ন হয়ে এই চিঠিগুলো পড়ে গাছপালা ও পাথর সম্পর্কে তার জানার চেষ্টা তৈরি হয়েছিল। তো তিনি বুঝতে পেরেছিলেন যে রাতের আকাশে ফুটে ওঠা তারা ও কীটপতঙ্গের জীবন কথা এই চিঠির মাধ্যমে।
তো 1930 সালে কী হয়, জওয়াহরলাল নেহরু কারারুদ্ধ হন। সেই সময় তিনি ইন্দিরা গান্ধীকে এই চিঠিটি লেখেন। সেটার নাম হচ্ছে গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, যেটা এই নামে পুস্তক আকারে প্রকাশিত হয়েছিল। তো এইসব চিঠিগুলিকে পত্র সাহিত্যে বিশ্বের ইতিহাস হিসাবে গণ্য করা যায়। এছাড়া কিছু সামরিক পত্র ও সংবাদপত্র আছে। তো আধুনিক ভারতের ইতিহাসে অনেক সামরিক পত্র সংবাদপত্র রয়েছে। 1780 খ্রিস্টাব্দে অগাস্টাস হিকি সম্পাদনা করেছিলেন ইংরেজি সংবাদপত্র, যেটা হচ্ছে বেঙ্গল গেজেট। সেটি ছিল ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র। এরপরে ভারতের বিভিন্ন অঞ্চলে ইংরেজদের সম্পাদনায় অনেক সংবাদপত্র প্রকাশিত হয়েছে, কিন্তু দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলির মধ্যে 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুর থেকে প্রকাশিত হয় এবং জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত মাসিক দিকদর্শন, সেটি হচ্ছে প্রথম সংবাদপত্র। পরবর্তীকালে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে দেশীয় ভাষায় প্রচুর সংবাদপত্র ও সাময়িকপত্র প্রকাশিত হয়। এই পত্রিকাগুলো কী হয়, এই পত্রিকাগুলোই দেশবাসীর দুঃখ দুর্দশা, শাসক শ্রেণীর দুর্নীতি, স্বৈরাচার, সেগুলো জনসমক্ষে তুলে ধরে। তো সামরিক পত্র সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার জন্য সরকার একাধিক দমনমূলক আইন প্রবর্তন করেন। তবুও ভারতীয় সম্পাদক ও সাংবাদিকরা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন ছিলেন। এরকমই একটা সংবাদপত্র হচ্ছে বঙ্গদর্শন। তো 19 শতকের সূচনা থেকে বাংলা ভাষায় বিভিন্ন সংবাদপত্র ও সাময়িকপত্র প্রকাশিত হতে থাকে। সিপাহী বিদ্রোহের পরে এর জোয়ার আসে। তো 1872 খ্রিস্টাব্দে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয় মাসিক বঙ্গদর্শন। সেটি প্রকাশিত হয়েছিল বাংলায় 1279 সালের বৈশাখ মাসে। তো প্রথম 4 বছর এটার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্রই। পঞ্চম থেকে নবম বর্ষ পর্যন্ত এর সম্পাদক হয়েছিলেন অগ্রজ সঞ্জীব চন্দ্র। এই পত্রিকার প্রথম সংখ্যা থেকে এখানে ইতিহাস, প্রত্নতত্ত্ব, ভাষাতত্ত্ব, সঙ্গীত, সাহিত্য, সমালোচনা, বাঙালি শক্তি সাধনা এসব বিষয় ওপর রচনা প্রকাশিত হতে থাকে। তো বঙ্কিমচন্দ্র কয়েকটি উপন্যাস লেখেন, যেমন কমলাকান্তের দপ্তর ও নানা মূল্যবান প্রবন্ধ প্রথম এই পত্রিকাটিতেই প্রকাশিত হয়। শুধুমাত্র বঙ্কিমচন্দ্রই নন, এটার সাথে ওই সময় বিশিষ্ট লেখক যেমন রমেশচন্দ্র দত্ত, চন্দ্রনাথ বসু, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, দীনবন্ধু মিত্র, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রমুখ লেখকরা এই বঙ্গদর্শনে নিয়মিত লিখতেন। তো বঙ্কিমচন্দ্রই সর্বপ্রথম সাহিত্যের মধ্য দিয়ে বাঙালির জীবন ও মননে জাতীয়তাবাদের জন্মদান এবং তা মুহূর্তে প্রকাশিত হয় বঙ্গদর্শনের পাতায়। রবীন্দ্রনাথ একটি কথা বলেছিলেন যে রবীন্দ্রনাথের মতে যে বঙ্কিমের বঙ্গদর্শন আসিয়া বাঙালির হৃদয় একেবারে লুট করিয়া লইল। এটি পুরোটাই হচ্ছে রবীন্দ্রনাথের লেখা লাইন। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও মনীষী বিপিনচন্দ্র তিনি বলেছিলেন, বাংলার নবযুগের সাহিত্যে বঙ্গদর্শন ও বঙ্কিমচন্দ্র একটা বিশেষ উচ্চস্থান অধিকার করিয়া আছেন। এই কারণেই বাংলার নবযুগের সাহিত্যের কথা কহিতে যাইয়া বিশেষভাবে প্রথমে বঙ্গদর্শনের কথাই কহিতে হয়। এটা হচ্ছে বিপিনচন্দ্র পালের লেখা। এটা ছাড়া আরেকটি উল্লেখযোগ্য পত্রিকা হচ্ছে সোমপ্রকাশ। তো সোমপ্রকাশ এই পত্রিকাটা এটা সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। তো 1858 খ্রিস্টাব্দে 15 নভেম্বর বাংলায় 1 অঘ্রাণ 1265 সেই সময় জাতীয় জীবনের এক ক্রান্তিলগ্নে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উৎসাহে এই পত্রিকাটি কলকাতা থেকে প্রকাশিত হয়। তো 1862 খ্রিস্টাব্দের এপ্রিল মাস থেকে দ্বারকানাথ বিদ্যাভূষণ পত্রিকাটি সম্পাদন করেন ও প্রকাশনার পূর্ণ দায়িত্ব নেন এবং এই পত্রিকাটি সোনারপুরের কাছে চাংরিপোতা গ্রামে বিদ্যাভূষণের বাড়ি থেকে প্রকাশিত হতে থাকে। তো 19 শতকের দ্বিতীয়ার্ধে সোমপ্রকাশ ছিল শিক্ষার্থী, উদারপন্থী বাঙালি মধ্যবিত্তের একটি অন্যতম প্রধান মুখপত্র। 19 শতকের বাংলা সাময়িক পত্রে নিষ্ঠা, সুচিতা ও প্রাঞ্জলতার অভাব ছিল। তো সেটি দ্বারকানাথ বিদ্যাভূষণ বাংলা সংবাদপত্রকে রাজনীতি, সমাজ সংস্কারক নীতি নির্ভরযোগ্য বাহন করে তোলেন। তো এই পত্রিকার কয়েকটি বৈশিষ্ট্য আছে, যেমন মার্জিত রুচি, প্রাঞ্জল ভাষা এবং নির্ভীক সমালোচনা। তো এই পত্রিকায় আগ্রার দরবার, সংবাদপত্র আইন, পৌরসভা, ইলবার্ট বিল, দেশীয় ও ইউরোপীয় বিচারপতি, হিন্দু মুসলিম সমস্যা, ব্রিটিশ শাসনের স্বরূপ, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা প্রভৃতি নিয়ে এই পত্রিকায় আলোচনা করা রয়েছে। তো এই পত্রিকাটিকে বলা যায় বঙ্গীয় জাতীয় জাগরণের একটি নির্ভরযোগ্য দলিল। এটা ছাড়াও আধুনিক ভারতীয় ইতিহাস চর্চায় ফটোগ্রাফির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তো আধুনিক ইতিহাসী উপাদান হিসেবে ফটোগ্রাফির গুরুত্ব অস্বীকার করা যায় না। তো আগে ছবি আঁকা হতো, কিন্তু ফটোগ্রাফি আবিষ্কারের ফলে ছবি ধরে রাখা সহজতর হয়। এভাবে আমাদের কাছে বহু রাজা রাজপুরুষের ছবি আমাদের কাছে এসেছে। তো এভাবে ফটোগ্রাফিও ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বীকৃত হয়।
তো চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। কেমন লাগলো কমেন্টে লিখে জানিও, আর আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।